সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অ্যাডমিশনের রিটেন নিয়ে তোমাদের অনেক বেশি দুশ্চিন্তা থাকে, কারণ এমসিকিউ সবাই পারলেও রিটেনের দক্ষতাটা সবার সমান থাকে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে কিন্তু রিটেন পাস করতে হয় এবং বড় একটা মার্কস থাকে ইংলিশে, 20 মার্কসের ইংরেজি থাকে। সো এই 20 মার্কসের প্রশ্ন বিগত বছরের পরীক্ষাগুলোতে কেমন এসেছিল এবং সেগুলোর মডেল আনসার কেমন হতে পারে, যেটার মাধ্যমে তুমি পূর্ণাঙ্গ মার্ক পেতে পারো। চলো আজকে ক্লাসটা তুমি যদি পুরোপুরি দেখে ফেলো, আমার মনে হয় ইনশাল্লাহ তুমি কিভাবে সহজে রিটেনে ভালোভাবে আনসার করে আসতে পারা যায় এবং রিটেন যে আসলেই খুব বেশি কঠিন না, এই কনফিডেন্স পাবে। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, এই কামনায় শুরু করছি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে বিগত বছরের রিটেনের আসা প্রশ্নগুলো এবং তার সমাধানগুলোর প্রথম প্রশ্নটি কি আছে। দেখো, প্রথম প্রশ্নটি আছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল বি ইউনিটে। এখন অনেকেই এই টার্সিয়ারি শব্দটার অর্থ ওই পরীক্ষার হলে বুঝতে পারেনি, কারণ তখনকার টেক্সট বই ইন্টারমিডিয়েটে হায়ার এডুকেশন, বাংলাদেশের হায়ার এডুকেশন নিয়ে একটা প্যারা ছিল আর কি, একটা প্যাসেজ ছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ইস্টার্ন ইউনিভার্সিটি নামে একটা প্যাসেজ ছিল। সো ওই প্যাসেজ থেকে আসলে এসেছে যে বাংলাদেশে টার্সিয়ারি লেভেল মানে তোমার উচ্চশিক্ষা। টার্সিয়ারি লেভেল মানে হচ্ছে উচ্চশিক্ষা। এই উচ্চশিক্ষা বলতে বোঝাচ্ছে ইউনিভার্সিটির শিক্ষা, অর্থাৎ বাংলাদেশে উচ্চশিক্ষার গ্রহণের সুযোগ কতটুকু, চ্যালেঞ্জ কতটুকু, যখন বলছে একটা শর্ট প্যারাগ্রাফ লিখবা টার্সিয়ারি লেভেল এডুকেশনের উপরে, তখন এইটার পসিবিলিটি কি, মানে সম্ভাবনাগুলো কি কি এবং চ্যালেঞ্জেসগুলো এবং লিমিটেশনসগুলো কি কি, সেটা কিন্তু তুলে আনতে হবে। অর্থাৎ একই সাথে সুবিধা এবং অসুবিধা সবই কিন্তু লিখে ফেলতে হবে। যদি প্যারাগ্রাফে বলে নাও দেয়, আইডেন্টিফাই করে নাও দেয় যে তুমি সুবিধা অসুবিধা সবগুলো লিখো, সবগুলোই তুলে আনার চেষ্টা করতে হবে। কারণ উচ্চশিক্ষা বাংলাদেশের ক্ষেত্রে সুবিধাও আছে, অসুবিধাও আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, সব মিলে একটা ব্যালেন্স ছোট প্যারাগ্রাফ লিখলে হবে, সর্বোচ্চ 8 লাইন থেকে 10 লাইন। ওকে, কারণ পরীক্ষায় কিন্তু জায়গা অনেক কম দেওয়া থাকে। সো চাইলেই তুমি অনেক বড় প্যারাগ্রাফ এইচএসসিতে যেমন লিখেছো সেরকম লিখতে কিন্তু এখানে পারবা না, সময় অনেক কম, মাত্র 20 মিনিটে 20 মার্কসের আনসার করতে হয়। টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ রেফার্স টু অল ফর্মাল পোস্ট সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ প্রথমে আমরা সংজ্ঞা দিয়েছি, টার্সিয়ারি লেভেল এডুকেশন বা উচ্চশিক্ষা বলতে কি বোঝায়। রেফার্স টু অল ফর্মাল পোস্ট সেকেন্ডারি। তোমরা যে এইচএসসি এক্সামটা দাও সেটাকে কি বলা হয়? হায়ার সেকেন্ডারি, তাই না? সো এই যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের পরবর্তী যে লেভেল, সেটাকে আমরা বলি এই আনুষ্ঠানিক যে শিক্ষাটা, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেটাকেই বলা হয় টার্সিয়ারি লেভেল এডুকেশন, ইনক্লুডিং পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস। তার মানে এর মধ্যে সলভ কথাটা কেটে দিলেই হবে, ইনক্লুডিং পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস। বাংলাদেশে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বিভিন্ন কলেজ আছে যারা অনার্সের পড়ায়, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশনস, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ডিপ্লোমা ডিগ্রি দেয়, সেগুলো কিন্তু হায়ার এডুকেশনের মধ্যে অন্তর্ভুক্ত। অ্যান্ড ভোকেশনাল স্কুল, ভোকেশনাল মানে হচ্ছে কারিগরি, কারিগরি ডিপ্লোমা করলেও তুমি হচ্ছে সেটা হায়ার এডুকেশনের অন্তর্ভুক্ত। মানে এইচএসসির পর তুমি যে পড়াটা পড়বা। টু ইলাস্ট্রেট, অর্থাৎ বর্ণনা করতে গেলে, ইলাস্ট্রেটের বদলে তুমি লিখতে পারো টু ডেমনস্ট্রেট, টু ডেমনস্ট্রেটও লিখতে পারো, মানে বর্ণনা করতে গেলে। টার্সিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ স্টার্টেড উইথ অনলি 4 ইউনিভার্সিটিস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1971। মাত্র 4টা ইউনিভার্সিটি ছিল আমাদের স্বাধীনতার সময়। তখন কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, শুধু পাবলিক ইউনিভার্সিটি ছিল। সেটা ছিল 4টা, হুইচ লেটার অন মাউন্টেড টু 53 ইউনিভার্সিটি সো ফার দিস ডে। এখন কিন্তু 53টা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, অ্যালং উইথ পাবলিক ইউনিভার্সিটিস, অর্থাৎ এই 53টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরেও ইন দ্য আর্লি 90s, অর্থাৎ 90 দশকে শুরুতে, আর্লি 90s মানে 90 দশকের শুরুতে, প্রাইভেট ফান্ডিং ইনস্টিটিউশনস, অর্থাৎ বেসরকারি অর্থায়নে, সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর অর্থ সরকার থেকে মূলত আসে, আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং টাকা দিয়ে পড়তে হয়। স্পেসিফিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটি অলসো কেম ফরওয়ার্ড, তারাও এগিয়ে এসেছিল টু ফস্টার দ্য গ্রোথ অফ এডুকেশন। কারণ বাংলাদেশে আসলে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এত স্টুডেন্টকে আসলে কি করতে পারে না, অ্যাকোমোডেট করতে পারে না, এত স্টুডেন্টের জায়গা আসলে ওখানে নেই, এবং অনেকেই ঢাকার বাইরে পড়তে যেতে চায় না, তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো এটা 90 দশকে শুরু হয়েছে। সিন্স দেন এডুকেশন ইন বাংলাদেশ হ্যাজ এক্সপেরিয়েন্সড স্পেকটেকুলার অ্যাডভান্সমেন্ট, মানে হচ্ছে উল্লেখযোগ্য অগ্রগতি। স্পেকটেকুলার অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য। তখন থেকে বাংলাদেশের উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে, এবং প্রাইভেটের মধ্যেও কিছু কিছু ভার্সিটি কিন্তু বেশ ভালো করছে, যেমন ধরো নর্থ সাউথ, ব্র্যাক,
ইস্ট ওয়েস্টরাও কিন্তু ধীরে ধীরে অনেক ভালো করছে। বিসাইডস প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর বাদে কলেজ আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে আর অলসো প্লেইং আ সিগনিফিক্যান্ট রোল, অর্থাৎ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে তারাও একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে ইন আপহোল্ডিং দ্য রেট অফ এডুকেশন, তুলে ধরতে উচ্চশিক্ষার হার। অর্থাৎ বাংলাদেশে এত গ্র্যাজুয়েট বের হচ্ছে, এর কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অনেক স্টুডেন্টরা অনার্স মাস্টার্স পড়ে। The number of colleges providing tertiary level education under national universities 1400, 1400 কলেজ আছে, তার মানে অনেক কলেজ। which mainly offer degrees ranging from pass course to masters, যাদের কোনোটা পাস কোর্স থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলা ডিগ্রি দেয়। যেমন পাস কোর্স মানে হচ্ছে বিএ পাস কোর্সও কিন্তু আছে, হ্যাঁ পাস কোর্স মানে ওখানে হচ্ছে তোমার ওভারঅল সবগুলা পড়ায়, ওইটাও আছে। আবার মাস্টার্স অনার্স মাস্টার্সও আছে যেগুলো একটা সাবজেক্টের উপরে হয়। টু সাম আপ মানে এটা হচ্ছে কনক্লুশন আর কি, লাস্টে গিয়ে দিতে হয়, বা ইন কনক্লুশন এরকমও লিখতে পারো। টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ ইজ মাল্টিপল ফোল্ডেড, অর্থাৎ বাংলাদেশের টারশিয়ারি লেভেল এডুকেশন বা উচ্চশিক্ষা অনেকগুলো স্তরে পুঞ্জীভূত আছে, ইনক্লুডিং ইনস্টিটিউশনস লাইক পাবলিক, প্রাইভেট অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি। যেহেতু শর্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে, আসলে এর চেয়ে বড় আসলে করা যায়নি, চ্যালেঞ্জেসগুলো লেখা যায়নি। মনে রাখতে হবে পরীক্ষার হলে তোমাকে সময়টা লিমিটেড করে দিবে, চাইলেই তুমি অনেক বেশি লিখতে পারবা না। সো যতটুকু তোমার লেখার সময় থাকবে ততটুকু লিখে আসবা, ইনশাল্লাহ ভালো একটা মার্কস পেয়ে যাবা। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, এক্সপ্লেইন দ্য ফলোইং স্টেটমেন্ট ইন 5 সেন্টেন্সেস। একটা বাক্য দিয়ে দিয়েছে, একটা সেন্টেন্স দিয়ে বলেছে এই বক্তব্যটাকে, এটা একটা বক্তব্য 5টা সেন্টেন্সে ব্যাখ্যা করো। তার মানে এটা একটা এক্সপ্লেনেশন। এটা কি এক্সপ্লেনেশন, একটা লাইনকে ব্যাখ্যা করতে হবে। এবং মনে রাখবো এক্সপ্লেনেশন কিন্তু টেক্সট বই থেকেই সাধারণত আসে, এটা টেক্সট বইয়ের অ্যাডোলেসেন্স চ্যাপ্টার থেকে এসেছে, রাইট? While adolescence is a time of tremendous growth and potential, বলছে বয়সন্ধিকাল হচ্ছে সেই সময় যখন ট্রিমেন্ডাস মানে উল্লেখযোগ্য, গ্রোথ মানে অগ্রগতি হয়, এবং পটেনশিয়াল মানে অনেক সম্ভাবনা দেখা যায়। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এবং এই সময় কিন্তু অনেক ঝুঁকিও থাকে। মানে বলার চেষ্টা করছে বয়সন্ধিকাল এমন একটা সময় যখন যেমন মানুষের জীবন একটা নতুন স্টেজে যায়, নতুন একটা যুগ শুরু হয় মানুষের জীবনের, মানুষ নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে শুরু করে, একই সঙ্গে অনেক কিন্তু ঝুঁকিও থেকে যায়, কারণ এই সময় তরুণ তরুণীরা সবচেয়ে বেশি বিপথে পা বাড়ায়, কারণ তারা গাইডেন্সের অভাব এই সময় ফিল করে। ওকে, তাহলে চলো আমরা জিনিসটাকে সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিয়েছি সেটা একটু পড়ে দেখি। দিস গিভেন স্টেটমেন্ট, এখানে দেওয়া যে স্টেটমেন্টটা আছে, এখানে স্টেটমেন্টটা দেওয়া আছে এজন্য বলেছি গিভেন স্টেটমেন্ট। ডেমনস্ট্রেটস মানে বর্ণনা করে, বোথ পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা, অ্যান্ড দ্য ফিউটিলিটি মানে হচ্ছে বিপদ অফ দ্য অ্যাডোলেসেন্স ফেজ, অর্থাৎ বয়সন্ধিকালের যে সময়টা, সেই সময়টার সম্ভাবনা এবং সমস্যা দুটোকেই তুলে ধরে। টু ডিসক্রাইব বর্ণনা করতে গেলে, অ্যাট দিস স্টেজ অফ লাইফ জীবনের এই পর্যায়ে, অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু পাস থ্রু সেভারাল এক্সপেরিয়েন্সেস, একজন ব্যক্তির, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, তাকে হ্যাজ টু পাস মানে পার করতে হয়, থ্রু সেভারাল এক্সপেরিয়েন্সেস অনেক ধরনের অভিজ্ঞতা, রেঞ্জিং ফ্রম ডার্কনেস টু ইনলাইটমেন্ট, অর্থাৎ এর মধ্যে আছে জীবনের অন্ধকার দিক, এর মধ্যে আছে জীবনের আলোকোজ্জ্বল দিক। প্রসপারিটি টু হার্ডশিপ, অর্থাৎ এখানে যেমন সমৃদ্ধি আছে তেমনি সংগ্রামও আছে, কারণ এই সময় জীবনে এমন অনেক চ্যালেঞ্জেস আসে, এমন সব সিচুয়েশন আসে যে সিচুয়েশন হয়তো তোমাকে কখনো হ্যান্ডেল করতে হয় নাই। অপরচুনিটিস টু ডিফিকাল্টিস, আচ্ছা সম্ভাবনা এবং একই সঙ্গে জীবনের কঠিন দিকটাও দেখা লাগে। ইন দিস স্টেজ মেনি অ্যাডোলেসেন্ট স্টার্ট এক্সপেরিয়েন্সিং আ নাম্বার অফ পজিটিভ সাইডস অফ লাইফ, জীবনের এই পর্যায়ে এসে অনেক বয়সন্ধি কাল পার করা তরুণরা অভিজ্ঞতা লাভ করা শুরু করে জীবনের অনেক ইতিবাচক দিকের, সাচ অ্যাজ দে মেক নিউ ফ্রেন্ডস, তাদের নতুন নতুন বন্ধু হয়। স্টার্ট গোয়িং আউট অফ হোম, বাসার যে বদ্ধ জীবন, বাবা মার এই যে সন্ধ্যা 7টা হলে বাসায় ঢুকতে হবে, এই বাঁধনটা ধীরে ধীরে আলগা হওয়া অনেকেরই শুরু করে। যদিও আমি কলেজে উঠে প্রথম বাইরে গেছি, সো কলেজে ওঠার আগ পর্যন্ত স্কুলে থাকতে আমার কিন্তু একদম সন্ধ্যাবেলায় বাসায় ঢোকা লাগতো। ইনিশিয়েট টেকিং রিস্ক টু ব্রিং ক্রিয়েটিভিটি ইন লাইফ, তো যখন তুমি একটু বড় হবে কলেজে উঠবা, বিশেষ করে যারা কলেজটা বাসার বাইরে হয়, দূরে হয়, তারা কিন্তু জীবনে নতুন তারা অভিজ্ঞতা লাভ করো, মেসের বন্ধুদের সাথে একটু রাত করে বাইরে আড্ডা দেওয়া, এরকম কিন্তু অনেক সময় হয়ে যায়।
বাট ওটাকে লিমিটের মধ্যে রাখতে হবে। অন দ্য আদার হ্যান্ড ইন দিস স্টেজ, এখন আমরা রিস্কগুলার কথা বলি, অপর পক্ষে এই পর্যায়ে এসে দে অলসো গেট এক্সপোজ টু ড্রাগস, মানে তারা মাদকের মুখোমুখি হয় অনেকেই, দ্যাট ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ এফেক্টস অন ফিউচার হেলথ, যেটা আমাদের জীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক ভূমিকা রাখে আমাদের পরবর্তী জীবনে। এগেইন দেয়ার আর মেনি গার্লস হু গেট ম্যারিড আর্লি, এবং অনেক মেয়েদের বিয়ে হয়ে যায়। কনসিকুয়েন্টলি দে আর পুলড আউট অফ স্কুল, এবং যেসব মেয়েদের বিয়ে হয় স্পেশালি গ্রামে, তারা কিন্তু স্কুল থেকে ঝরে যায়। দেখা যায় যে তারা আর স্কুল কন্টিনিউ করে না, বাচ্চা কাচ্চা হয়ে যায়, কিংবা স্কুলটা কোনো মতো পার করলেও কলেজ আর পড়ে না তারা, either for marriage or for work, হয়তো কাজের জন্য বা বিয়ের জন্য। In conclusion, there have been both positive and negative outcomes of adolescent period, অর্থাৎ পরিশেষে বলা যায় যে অ্যাডোলেসেন্সের একই সঙ্গে ইতিবাচক দিক আছে, আবার নেতিবাচক দিকও আছে। এখন আমরা সেন্টেন্স মেকিং করব। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, সেন্টেন্স মেকিং পাবাই, কারণ প্রত্যেক বছরই এটা থেকে প্রশ্ন আসে। দুটা টপিক আমরা দেখি যে প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে, একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে সেন্টেন্স মেকিং। ওকে, সেন্টেন্সগুলো কি কি, এগুলো সব বইয়ের। হ্যাঁ, এই সেন্টেন্স মেকিং করতে হলে তাহলে সেন্টেন্সগুলোর অর্থ জানতে হবে। সো টেক্সট বই যারা ভালো করে পড়ছো তারা এখানে ভালো করবা। ওকে, নোট অর্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য। নোট অর্দি মানে কি? উল্লেখযোগ্য। জেনারোসিটি মানে হচ্ছে উদারতা। ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। পারফরম্যান্স মানে হচ্ছে ফলাফল বা কোনো কিছুতে কারো দক্ষতা। ইনডেঞ্জার্ড মানে হচ্ছে যেটা ঝুঁকিতে আছে। ইনডেঞ্জার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নোট অর্দি মানে উল্লেখযোগ্য, এটাও অ্যাডজেক্টিভ। জেনারোসিটি হচ্ছে নাউন, শেষে আইটি ওয়াই আছে। ম্যান্ডেটরি নাউন, ওআর ওয়াই আছে, বাধ্যতামূলক। কিন্তু যদি বলি ইট ইজ ম্যান্ডেটরি তখন অ্যাডজেক্টিভ হবে। ম্যান্ডেটরি হচ্ছে ওআর ওয়াই আছে, অ্যাডজেক্টিভ। আর পারফরম্যান্স হচ্ছে নাউন, এএনসি থাকলে নাউন হয়। তাহলে পার্টস অফ স্পিচগুলো চেনা লাগবে, অর্থ চেনা লাগবে, না হলে ওগুলো দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স বানাও। প্রথমটা দেখো আমি কি সেন্টেন্স বানাইছি, ছোট ছোট সেন্টেন্স বানাইছি, সিম্পল সেন্টেন্স। Noteworthy. Nelson Mandela has made some noteworthy contributions during his short career. নেলসন ম্যান্ডেলা তার ক্ষুদ্র জীবনে তিনি অনেক উল্লেখযোগ্য কি বানিয়েছেন, অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অনেক উল্লেখযোগ্য, নোটওয়ার্দি কন্ট্রিবিউশন মানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জেনারোসিটি মানে উদারতা। জেনারোসিটি মানে কি? উদারতা। The charity of বিদ্যানন্দ depends on the compassionate feeling and generosity of general public, অর্থাৎ বিদ্যানন্দ ফাউন্ডেশন বলো কিংবা আসুন্না ফাউন্ডেশন বলো, এরা যে উদারতা দেখায় বা দানশীলতা দেখায়, সেটা ডিপেন্ড করে কি? কম্প্যাশনেট ফিলিং অ্যান্ড জেনারসিটি অফ জেনারেল পাবলিক, অর্থাৎ সাধারণ মানুষ আসলে দয়া পরবশ হয়ে তাদেরকে যে অনুদানটা দেয়, ওরা তো নিজের টাকা দিয়ে আসলে সাহায্য করে না, ওরা সাধারণ মানুষের টাকা দিয়েই গরিবদেরকে সাহায্য করে। পারফরম্যান্স মানে হচ্ছে ফলাফল। ফার্দার ইনভেস্টমেন্ট ইজ কন্টিনজেন্ট আপন দ্য কোম্পানিজ প্রফিট পারফরম্যান্স, অর্থাৎ কোম্পানির কন্টিনজেন্ট মানে হচ্ছে একদম প্রয়োজনীয়, অনিবার্য। তাহলে বলছে কোম্পানির প্রফিট পারফরম্যান্সের জন্য, অর্থাৎ কোম্পানির লাভজনক অগ্রগতি বা ফলাফলের জন্য ফার্দার ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ভবিষ্যৎ আরো বেশি উপরি বিনিয়োগ প্রয়োজন, আরো বেশি বিনিয়োগ প্রয়োজন, মানে আরো বেশি বিনিয়োগ করা লাগবে যদি কোম্পানিটা টাকা লাভ করতে চায়, মানে হচ্ছে তারা ক্ষতির মুখোমুখি না হয়ে তারা যদি লাভের মুখ দেখতে চায়। ইনডেঞ্জার্ড মানে তোমার যেটা ঝুঁকিপূর্ণ বা বিলুপ্ত প্রায়। যেমন দেখো, ইনডেঞ্জার্ড বার্ডস হ্যাভ বিন অন এ লোনলি ইভলিউশনারি পাথ ফর মিলিয়ন্স অফ ইয়ার্স, অর্থাৎ যে পাখিগুলো বিলুপ্ত প্রায় তারা এই মিলিয়ন্স অফ ইয়ার্স মানে লক্ষ লক্ষ বছর ধরে তারা বিবর্তনের ধারা পার হয়ে এসেছে, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী কিন্তু বিবর্তনের মাধ্যমে নিজে আজকে এই স্টেজে এসেছে, পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকে বিবর্তন করেছে। ওকে, তারপর আমরা আরো কিছু সেন্টেন্স মেকিং দেখবো, এবং প্রত্যেকটা কিন্তু বইয়ের। কি কি আছে? ডিজলভ, প্রোঅ্যাক্টিভ, বিবলিওফাইল, পারভার্স, র্যাটলিং, প্রত্যেকটাই বইয়ের। চলো আমরা প্রত্যেকটা সেন্টেন্স মেকিং করি। প্রথমে আছে ডিজলভ। ডিজলভ মানে হচ্ছে বাতিল করা। ডিজলভ মানে হচ্ছে বাতিল করা। তাহলে দেখো এটা ভার্ব। তাহলে দ্য কিং এগ্রিড টু ডিজলভ, রাজা সম্মতি প্রদান করলেন বাতিল করতে দ্য প্রেজেন্ট কমিশন, বর্তমান যে কমিশন আছে তাদেরকে বাতিল করতে, বর্তমান আইন বাতিল করতে। প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে তোমার অনেক বেশি কার্যকরী হওয়া, কার্যকরী
বা অনেক বেশি চাঞ্চল্যপ্রায় হওয়া। উই আর বিং প্রোঅ্যাক্টিভ অ্যান্ড টেকিং ইট সিরিয়াসলি, মানে আমরা ধীরে ধীরে অনেক কার্যকরী বা অ্যাক্টিভ হয়ে উঠছি, কর্মক্ষম হয়ে উঠছি এবং আমরা এটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছি। বিবলিওফাইল, বিবলিওফাইল মানে হচ্ছে বুক ওয়ার্ম আর কি, মানে যারা হচ্ছে বই পোকা। বিবলিওফাইল মানে যারা বই পছন্দ করে, বই পোকা বলা যায় আর কি। বুক ওয়ার্ম, এই পোকা কিন্তু পোকা না, মানুষকেই বই পোকা বলা হচ্ছে, যারা অনেক বেশি বই পড়তে পছন্দ করে। মাই ফাদার ইজ এ বিবলিওফাইল, মানে আমার বাবা একজন বই প্রেমী মানুষ। হু ক্যান ইজিলি স্পেন্ড আওয়ার্স ইন আ বুক স্টোর, যিনি ঘন্টার পর ঘন্টা সহজেই বইয়ের দোকানে কাটিয়ে দিতে পারেন। পারভার্স, পারভার্স মানে হচ্ছে তীব্র। শি হ্যাজ এ পারভার্স ফ্যাসিনেশন, তার একটা তীব্র আসক্তি আছে উইথ ডেথ, মৃত্যুর প্রতি। র্যাটলিং, র্যাটলিং মানে হচ্ছে ঘর 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 আওয়াজ করা। যেমন অনেক মেশিন আছে যারা ঘর 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 শব্দ করে। দ্য মেশিন ওয়াজ মেকিং আ র্যাটলিং নয়েজ, অর্থাৎ ওই মেশিনটা একটা ঘর 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 আওয়াজ করছিল। এরপরে একটা প্যারাগ্রাফ চেয়েছে, রাইট আ ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফ অন দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ একটা গোছানো প্যারাগ্রাফ লিখো কিসের উপরে? দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপনের সুবিধা এবং অসুবিধা। ইন দ্য স্পেস প্রোভাইডেড, অর্থাৎ যে জায়গাটুকু দেওয়া আছে। কিপিং ইন মাইন্ড দ্য এলিমেন্টস অফ এ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফের যে এলিমেন্টসগুলো বা উপাদানগুলো আছে সেগুলো মাথায় রেখে লিখতে হবে। সাচ অ্যাজ টপিক সেন্টেন্স, প্যারাগ্রাফের মধ্যে একটা টপিক সেন্টেন্স থাকে, শুরুর সেন্টেন্সটাকে বলে টপিক সেন্টেন্স। সাপোর্টিং ডিটেইল সেন্টেন্স মানে হচ্ছে প্যারাগ্রাফের মাঝখানে যে লাইনগুলো থাকে। অ্যান্ড কনক্লুশন, মানে সবগুলোই একটা প্যারাগ্রাফে রাখতে হবে, এটাই বলে দিয়েছে। তো চলো আমরা প্যারাগ্রাফটা কিভাবে লিখেছি সাদমান ভাই সেটা আমরা দেখি। দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে প্যারাগ্রাফের নাম, এখান থেকে প্যারাগ্রাফ শুরু। অ্যাডভার্টাইজমেন্টস আর পাওয়ারফুল টুলস ফর প্রমোটিং প্রোডাক্টস অর সার্ভিসেস, অর্থাৎ কোনো একটা বস্তু বিজ্ঞাপন চালাতে, কোনো একটা বস্তুর বা কোনো একটা পেশার কোনো একটা সার্ভিসের তোমার প্রমোশন চালাতে, মানে বিজ্ঞাপন চালাতে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে খুবই শক্তিশালী একটা মাধ্যম। দে ইনফর্ম, পারসুয়েড, ইনফর্ম মানে হচ্ছে মানুষকে জানায়, পারসুয়েড মানে হচ্ছে মানুষকে প্রলুব্ধ করে। তুমি টিভিতে কোনো কিছুর অ্যাড দেখেই কিন্তু তুমি আসলে সেই জিনিসটার নাম সম্পর্কে জানো, তারপরে তুমি ওটা কিনতে উদ্বুদ্ধ হও, টিভিতে বারবার অ্যাড দেখায়। অ্যান্ড রিমাইন্ড কনজিউমার্স অ্যাবাউট ডিফারেন্ট অফারিংস, এবং ওই জিনিসটার উপরে কী কী অফার আসছে সেটাও কিন্তু কনজিউমার বা ভোক্তাদেরকে জানানো হয়। Advertisements benefit businesses by increasing sales and brand awareness. Advertisement benefit businesses, উপকৃত করে ব্যবসা বাণিজ্যকে, by increasing sales, এর কি বাড়িয়ে? এর হচ্ছে বিক্রয় বাড়িয়ে। অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে ওই ব্র্যান্ডটার নাম, তুমি একটা প্রোডাক্ট বের করলা, কাস্টমারের তো জানা লাগবে মার্কেটে সেটা আসছে, তখন কিন্তু তুমি কি করো? অনেক ধরনের মার্কেটিং করো, টিভিতে অ্যাড দাও, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করো, বা এলাকায় এলাকায় পোস্টারিং করা হয়, রাইট? বা দেওয়ালেও বিভিন্ন অ্যাড দেওয়া হয়, বা বিলবোর্ডে অ্যাড দেওয়া হয়। দে অলসো হেল্প কনজিউমার্স মেক ইনফর্মড চয়েসেস বাই প্রোভাইডিং প্রোডাক্ট ডিটেলস, তারা ভোক্তাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কি করে? একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হাউএভার অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি মিস ইউজড, অ্যাডভার্টাইজমেন্ট কি হতে পারে? এটা মিস ইউজড হতে পারে, বা এটাকে আমরা দেখা যায় যে অন্য খাতে প্রবাহিত করতে হতে পারে। ফলস অ্যাডভার্টাইজমেন্ট মিসলিডস কনজিউমার্স, দেখা যায় যে মিথ্যা যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা আসলে বিভ্রান্ত করে, মিসলিডস মানে বিভ্রান্ত করে ক্রেতাদেরকে। প্রমোটিং আনহেলদি কনজিউমারিজম অ্যান্ড ক্রিয়েটিং আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, অর্থাৎ প্রমোটিং মানে হচ্ছে কি করে? এটা বিস্তার লাভ করে। আনহেলদি কনজিউমারিজম মানে অসুস্থ একটা সংস্কৃতি তৈরি করে। অ্যান্ড ক্রিয়েটিং আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস, অর্থাৎ অবাস্তব একটা তোমার কি তৈরি হয়? এক্সপেকটেশন মানে চাহিদা তৈরি হয়। হোয়াইল অ্যাডভার্টাইজমেন্ট হ্যাভ মেনি বেনিফিটস, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের অনেক ধরনের উপকারও আছে, দেয়ার মিস ইউজেস ক্যান লিড টু নেগেটিভ কনসিকুয়েন্সেস, এটার নেতিবাচক ব্যবহার কিন্তু আমাদেরকে খারাপ ফলাফলের দিকে ঠেলে দেয়। ইটস ইম্পর্ট্যান্ট ফর অ্যাডভার্টাইজার্স টু প্রমোট রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা বিজ্ঞাপন দেয় তাদের দায়িত্বশীল হওয়াটা জরুরি। দেখো শর্টকাটের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে কি করলাম, একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখে ফেললাম যে অ্যাডভার্টাইজমেন্টের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি। এখন আমরা যে প্যারাগ্রাফটা পড়বো সেটাও ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এসেছিল। দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু একটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ বলা যেতে পারে, কারণ ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিন্তু আমাদের ওই ট্যুরিজম নিয়ে আমাদের যে একটা ইউনিট আছে
ওইখানে কিন্তু এটা নিয়ে কথা আছে। সো ওই যে দ্য টাইগার্স অফ সুন্দরবন, তাই না, ওখানে এটা নিয়ে কথা আছে। সো দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট বা প্রভাব, এটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। বাংলাদেশ তো খুবই বেশি দেখা যায় যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা দেশের মধ্যে, একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি। সো অনেক কিছুই এটা নিয়ে লেখা সম্ভব এবং এটা যে কোনো বছরের জন্য গুরুত্বপূর্ণ, মানে বারবার রিপিট হতে পারে এমন একটা প্যারাগ্রাফ। তো চলো প্যারাগ্রাফটা আমরা পড়ে ফেলি। দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যে প্রভাব আছে ক্লাইমেট চেঞ্জের বা জলবায়ু পরিবর্তনের অন বাংলাদেশ, বাংলাদেশের উপরে, লং টাইম ভ্যারিয়েশন ইন টেম্পারেচারস অ্যান্ড ওয়েদার প্যাটার্ন ইজ নোন অ্যাজ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখছি যে আমাদের আবহাওয়া জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তাপমাত্রার হ্রাস বৃদ্ধিটা লম্বা সময় ধরে ঘটছে। অর্থাৎ শীতকালে শীত কম থাকতেছে কিন্তু গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে, আবার অনেক সময় শীতে যে সময় শীত পড়ার কথা না সে সময় প্রচণ্ড শীত পড়ছে, অর্থাৎ জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। দ্য ফ্রিকোয়েন্ট শিফট অফ ক্লাইমেট, অর্থাৎ যে ঘন ঘন পরিবর্তন ঘটছে ক্লাইমেটের, জলবায়ুর, ইন বাংলাদেশ হ্যাজ বিন শোয়িং এ নাম্বার অফ ডিভাস্টেটিং এফেক্টস। এই পরিবর্তনের কারণে অনেকগুলো ধ্বংসাত্মক ফলাফল দেখা যাচ্ছে, সাচ অ্যাজ রাইজিং সি লেভেলস, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ফ্লাডস অ্যান্ড ইন্টেন্সিফাইং সাইক্লোনস, অর্থাৎ বন্যা, এবং দেখা যাচ্ছে যে অনেক বেশি আকারে সাইক্লোন দেখা যাচ্ছে, মানে জলোচ্ছ্বাস, সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রচুর সাইক্লোন হচ্ছে। ফার্স্টলি, রাইজিং সি লেভেল ইজ এ গ্রোয়িং থ্রেট টু পিপল অল অ্যারাউন্ড বাংলাদেশ, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা দিন দিন বাড়ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়লে কি হবে জানো, বাংলাদেশ তো একটা বদ্বীপ, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশ কিন্তু খুব বেশি উঁচুতে না, আমরা একটা দ্বীপ। এই কারণে শুধু চট্টগ্রামের যে ক্ষতি হবে, শুধু যে বরিশালের ক্ষতি হবে, উপকূলবর্তী জেলাগুলোর ক্ষতি হবে, ব্যাপারটা কিন্তু এমন না। কারণ হচ্ছে ওই অঞ্চলের যদি জমিগুলো ডুবে যাওয়া শুরু করে, এখনই ওই অঞ্চলের অধিকাংশ জায়গাগুলোতে মিঠা পানি বা খাবার পানি পাওয়া যায় না, পানি লবণাক্ত হয়ে গেছে, চাষাবাদ করা যায় না, ধান চাষ করা যায় না, কারণ জোয়ারের পানি এসে ডুবে থাকে। সো এই মানুষগুলা কিন্তু অন্য অন্য জায়গায়, যেসব জায়গাটায় প্রভাব কম সেসব জায়গায় চলে আসবে। সো কি হবে, অনেক বেশি একটা জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে ওই এলাকায়। এমনিতেই তো বাংলাদেশ অনেক বেশি জনসংখ্যা প্রবণ এলাকা, এবং এখানে যখন দেখা যাবে ওইসব এলাকায় খাদ্য উৎপাদন হ্রাস ঘটছে, তখন কিন্তু বাংলাদেশের খাদ্য উৎপাদনের ওভারঅল প্রভাব পড়বে। To illustrate, 2/3 of the land of this country is less than 15 feet above sea level. মানে বাংলাদেশের 2/3, মানে 3 ভাগের 2 ভাগই সি লেভেল থেকে মাত্র 15 ফুট উঁচু। চিন্তা করো, সমুদ্র থেকে মাত্র 15 ফুট উঁচু আমাদের দেশের 2/3। সো দ্য ইনক্রিজ অফ সি লেভেল মাইট কজ এক্সটিংশন অফ হিউজ লোল্যান্ডস। এই যে নিচু যে ভূমিগুলো আছে আমাদের, এগুলো কিন্তু সব সমুদ্রের পানিতে ডুবে যাবে। ইন রেসপন্স, এর ফলাফল, দ্য ডুয়েলার্স অফ দ্য এরিয়া, এই এলাকার যারা ডুয়েলার্স মানে অধিবাসী, মে হ্যাভ টু মাইগ্রেট ফ্রম দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজস্ব ভূমি থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হবে, অলরেডি হচ্ছে অনেক এলাকায়। সেকেন্ডলি, ক্লাইমেট চেঞ্জ ইজ মেকিং রেইনফল মোর ইরাটিক, দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে কোনো বছর, আবার কোনো বছর বৃষ্টিপাত হচ্ছে না, অ্যান্ড অফেন ফার মোর ইন্টেন্স, এবং এটা আরও তীব্র হতে পারে। ইন টার্মস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষিতে, দিস রিয়েলিটি হ্যাজ রিসেন্টলি বিকাম কোয়াইট এভিডেন্ট, দেখা যাচ্ছে যে প্রমাণটা অনেক বেশি আমরা খেয়াল করতে পারছি। বিকজ অফ ইরেগুলার রেইন, অর্থাৎ আমাদের বৃষ্টিপাত এখন অনিয়মিত হয়ে গেছে। দেখা যায় বর্ষাকাল, ভরা বর্ষার সময়ে বৃষ্টি তেমন একটা হচ্ছে না, কিন্তু আবার বর্ষাকাল যখন শেষ হয়ে যাওয়ার কথা সে সময় প্রচুর বৃষ্টি হচ্ছে। অ্যান্ড মেল্টিং দ্য হিমালয়ান গ্লিসারিস, হিমালয়ের যে তুষারাবৃত পর্বতমালা আছে সেগুলা গলে যাচ্ছে তাপের কারণে। বাংলাদেশ ইজ নাও ফার মোর ভালনারেবল টু ডেভাস্টেটিং ফ্লাডস। প্রত্যেক বছর দেখা যায় যে সিলেট অঞ্চলে, তারপরে হচ্ছে তোমার রংপুর অঞ্চলে কিন্তু প্রচুর বন্যা হচ্ছে। লাস্টলি অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, সর্বশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বলা যায়, দ্য বে অফ বেঙ্গল ন্যারোস টুয়ার্ডস ইটস নর্দার্ন শোর হোয়ার ইট মিটস দ্য সাউথ কোস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণে বে অফ বেঙ্গল এগিয়ে আসছে, সাগর ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে আসছে। দিস ন্যারোয়িং ক্যান বোথ ডিরেক্ট সাইক্লোনস টুয়ার্ড বাংলাদেশ কোস্ট, অর্থাৎ এই যে সমুদ্র ফানেলটা শুরু হয়ে যাচ্ছে, বাংলাদেশের সাইক্লোনের পরিমাণ বাড়ছে, অ্যান্ড মেক দেম মোর ইন্টেন্স, এবং এখন সাইক্লোনগুলা, জলোচ্ছ্বাসগুলো আরও তীব্র হচ্ছে। টু কনক্লুড, পরিশেষে বলা যায়,
খেয়াল করবা যে আমরা কি সুন্দর কানেক্টরস কিন্তু ব্যবহার করেছি। কানেক্টরস ব্যবহার করলে কিন্তু পরীক্ষায় মার্ক বাড়বে। টু মিনিমাইজ ক্লাইমেট চেঞ্জকে কমাতে হলে সাম ইমিডিয়েট স্টেপস কুড বি টেকেন, অর্থাৎ কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। সাচ অ্যাজ প্লান্টিং মোর ট্রিজ, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। রিডিউসিং দ্য ইউজ অফ সিএফসি গ্যাসেস, যেসব কার্যক্রম করার ফলে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস তৈরি হচ্ছে সেটাকে কমাতে হবে। ইউজিং ইলেকট্রিক ভেহিকলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইলেকট্রিক কার ব্যবহার করতে হবে। রিসাইক্লিং প্লাস্টিক ম্যাটেরিয়ালস, এবং প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো এগুলোকে বারবার পুনর্ব্যবহার করতে হবে। ইন এ ওয়ার্ড, পিপল শুড প্র্যাকটিস ইকো ফ্রেন্ডলি বিহেভিয়ার্স টু প্রোটেক্ট দ্য নেচার অ্যাজ ওয়েল অ্যাজ দেমসেলফ, অর্থাৎ এক কথায় বলা যায় মানুষের হতে হবে আরও বেশি পরিবেশের প্রতি বন্ধুত্বপূর্ণ, কারণ নেচারকে তুমি যদি রক্ষা করো, প্রকৃতিকে, সেও তোমাকে দিন শেষে রক্ষা করবে। এখন আমরা দেখছি ড্রিম যে পোয়েম আছে, এই পোয়েমের এক্সপ্লেনেশন করতে বলেছে। ড্রিম পোয়েম কিন্তু তোমাদের বইয়ের দুইটা কবিতা আছে স্বপ্ন নিয়ে। সো যেহেতু দুইটা কবিতা আছে, দুইটা কবিতাই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। তো হোল্ড ফাস্ট টু ড্রিমস, এই কবিতাটা তোমরা জানো যে দুইটা মেটাফোর আছে, যে স্বপ্নকে ডানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে। যদি আমাদের স্বপ্ন না থাকে তাহলে জীবনটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। যদি আমাদের জীবনে স্বপ্ন না থাকে তাহলে জীবনটা কিরকম হয়ে যাবে? জীবনটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে। আর এই জন্য আমরা স্বপ্নকে ধরে রাখবো, কারণ যদি স্বপ্ন না থাকে জীবন হয়ে যাবে ঊষর ভূমির মতো, মানে যে ভূমিতে কোনো ফসল হয় না সেই ভূমির মতো হয়ে যাবে আমাদের জীবনটা, সেই ভূমির মতো হয়ে যাবে আমাদের জীবনটা। ওকে, তাহলে চলো আমরা কবিতাটা এক্সপ্লেনেশন পড়ে ফেলি। ওকে, দ্য ফলোয়িং পোয়েম, অর্থাৎ যে কবিতাটা আমাদের দেওয়া আছে, রিটেন বাই ল্যাংস্টন হিউজ। একটা কবিতার এক্সপ্লেনেশন লিখতে বললে অবশ্যই সেটা যদি টেক্সচুয়াল কবিতা হয় কবির নাম দিতে হবে, কারণ এর মাধ্যমে প্রমাণিত হবে তুমি কবিতাটা আসলে পড়ছো। মোটিভেটস আস টু বি কনসিস্টেন্ট ইন পারসুইং ড্রিমস, এই কবিতাটা আমাদেরকে প্রলুব্ধ করে আমাদের স্বপ্নের প্রতি ধাবিত হতে। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম, কবিতার প্রথম স্তবকে আমরা দেখি, উইথ আ সিমিলি দ্য রাইটার মোটিভেটস আস টু ড্রিম, অর্থাৎ এই যে সিমিলির মাধ্যমে কবি ওই যে ডানা ভাঙা পাখি হয়ে যাবে জীবন যদি স্বপ্ন না থাকে, এর মাধ্যমে আমাদেরকে স্বপ্ন দেখতে বলেন। কারণ উইদাউট ড্রিম লাইফ বিকামস অ্যাজ মিনিংলেস অ্যাজ এ বার্ড উইদাউট উইংস, জীবন হয়ে পড়ে মূল্যহীন। একটা পাখির ডানা না থাকলে সেটা জীবন কি হয়ে যায়? মূল্যহীন হয়ে যায়, কারণ পাখি মানে তো উঠতে পারা, সাধারণত উট পাখি বাদে। তো স্বপ্ন না থাকলে আমাদের জীবনও হয়ে যাবে মূল্যহীন। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, পরের যে স্তবক আছে সেখানে দ্য রাইটার রিইনফোর্সেস দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম বাই সেইং দ্যাট, অর্থাৎ তিনি স্বপ্নের কথাকে জোর দিয়েছেন এটা বলে যে উইদাউট ড্রিম লাইফ উইল বিকাম অ্যাজ ওর্থলেস অ্যাজ ল্যান্ড উইথ ফ্রোজেন স্নো, অর্থাৎ জীবন হয়ে পড়বে মূল্যহীন। ওর্থলেস মানে মূল্যহীন, অর্থাৎ যে জমিটা ফসলে হয় না, যে জমিটা বরফে ঢাকা থাকে, সেই জমির কি কোনো মূল্য আছে? না, কোনো মূল্য নাই, কারণ ওটা দ্বারা কোনো কাজে আসে না। সো জীবনের মধ্যে স্বপ্ন না থাকলে জীবনের কোনো মূল্য নাই। ইট ইজ ওয়াইডলি এগ্রিড দ্যাট, এটা ব্যাপকভাবে স্বীকৃত যে লাইফ ইজ আ সামেশন অফ ড্রিমস, জীবন হচ্ছে আমাদের স্বপ্নের একটা সংক্ষিপ্ত রূপ। দ্য কনস্ট্রাকটিভ ওয়ান ক্যান ড্রিম দ্য এফেক্টিভ আউটকাম হি উইল ইভেনচুয়ালি গেট, অর্থাৎ যে যত সংগঠিতভাবে স্বপ্ন দেখে সে তার ফলাফলটাও জীবনে তত গোছানোভাবেই পায়। খুব সুন্দর কথা। ওকে, এরপরে আমরা 5টা শব্দ দেওয়া আছে, এই শব্দের সেন্টেন্স মেকিং করব। আইসোলেশন, আইসোলেশন হচ্ছে নাউন, শেষে TION আছে। আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব। প্লিজেন্ট, প্লিজেন্ট মানে হচ্ছে আনন্দদায়ক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মার্ভেল মানে বিস্ময়, মার্ভেল একই সঙ্গে নাউন হয়, একই সঙ্গে ভার্ব হয়। ভ্যানিটি মানে শূন্যতা। ইলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া, ভার্ব। ওকে, প্রথম আমরা দেখি প্রথমে যে সেন্টেন্সটা আছে, আইসোলেশন। আইসোলেশন মানে পৃথকীকরণ বা বাদ দেওয়া। বিকজ অফ আইসোলেশন, অর্থাৎ পৃথকীকরণের কারণে, উই আর হ্যাভিং আ ভেরি ডিফিকাল্ট টাইম ডিউরিং প্যান্ডেমিক, আমরা আইসোলেশনের কারণে অনেক আমাদের কঠিন সময় কেটেছে। উই আর হ্যাভিং না দিয়ে ওয়াই আর দিবা, কারণ এখন আমাদের তো আর কাটছে না, এটা আগে। উই ওয়ার হ্যাভিং আ ভেরি ডিফিকাল্ট টাইম ডিউরিং প্যান্ডেমিক, প্যান্ডেমিকের সময় কেউ যেহেতু কারো সাথে থাকতে পারতো না, প্রত্যেকটা পরিবার বিচ্ছিন্ন অবস্থায় বাস করতো, তো খুব সময়টা কঠিন ছিল। প্লিজেন্ট, প্লিজেন্ট মানে আনন্দদায়ক। কুয়াকাটা অফার্স ভেরি প্লিজেন্ট আইসাইট ফর দ্য ভিজিটার, মানে খুবই আনন্দদায়ক দৃশ্য কুয়াকাটাতে গেলে দেখতে পাওয়া যায়।
মার্ভেল মানে বিস্মিত করা, এটা ভার্ব হিসেবে ব্যবহার করেছে। উই ওয়ার মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। ভ্যানিটি মানে অহংকার, ভ্যানিটি মানে শূন্যতাও হয়, কিন্তু দুটার অর্থ দিয়ে করতে পারো। দ্য রিজন অফ হিজ ফেলিওর ইজ হিজ ভ্যানিটি, এখানে ভ্যানিটি মানে অহংকার দিয়েছে। ইলিমিনেট মানে নিষ্কাশন করা, উই শুড ইলিমিনেট পভার্টি রেট, মানে আমাদের নিষ্কাশন করা বা বাদ দেওয়া, কমিয়ে আনা উচিত দারিদ্রতার হার। রাইট এ প্যারাগ্রাফ অন ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড-19 আউটব্রেক, এইটা আসলে এখন আর আসার মতো প্যারাগ্রাফ না, কারণ কোভিড-19 রিলেটেড প্যারাগ্রাফ এখন আর আসবে না, সো এইটা আমি আর পড়লাম না। ওকে, এখন আমরা একটা ফিল ইন দ্য গ্যাপস করব। ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ এটা হচ্ছে দেওয়া থাকবে তোমার 5টা অথবা 6টা, সেখান থেকে তোমার ফিল ইন দ্য গ্যাপে মানে অর্থ অনুযায়ী তোমার গ্যাপে বসাতে হবে। এখানে অনেক সময় অর্থ কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বসটা চেঞ্জ করে নিতে হয়, পার্টস অফ স্পিচটা ইয়েটা চেঞ্জ করে নিতে হয়, বেস ফর্মে থাকে। ঢাকা সিটি ড্যাশ দ্য বাউন্টি অফ রিভার বুড়িগঙ্গা বাই সাকিং লাইফ আউট অফ ইট, তাহলে ঢাকা সিটি পেইড ব্যাক হবে। প্রথমটা কি হবে? পেইড ব্যাক, মানে এটা অনেকটা বলা যায় সার্কাস্টিকলি বলেছে, পরিহাস করে বলেছে যে পদ্মা নদীর প্রতি যে ঋণ ছিল, বাউন্টি মানে ঋণ, সেটা ঢাকা সিটি ফেরত দিয়েছে এর জীবন কেড়ে নিয়ে। অর্থাৎ মানুষ তো খুব খারাপ, মানুষ হচ্ছে নদীর প্রতি তার ঋণটা শোধ করেছে নদীকে মেরে ফেলে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং ড্যাশ পলিউশন, বুড়িগঙ্গা মরে যাচ্ছে, তাই না? বিকজ অফ পলিউশন, তাহলে কি হবে? বিকজ অফ পলিউশন, কারণে বুড়িগঙ্গা মরে যাচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। হিউজ কোয়ান্টিটিস অফ ড্যাশ কেমিক্যালস, তাহলে কেমিক্যাল মানে হচ্ছে পদার্থ, তাহলে কেমন কেমিক্যাল? টক্সিক কেমিক্যাল নদীতে ফেলা হচ্ছে। আর ড্যাশ ইনটু দ্য রিভার, আর ডাম্পড, প্যাসিভ ভয়েস, তো ডাম্প তো দেওয়াই আছে, এই যে ডাম্প দেওয়া আছে, তাহলে অনেক ধরনের কেমিক্যালস নদীতে ফেলা হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। দ্য সিটি ড্যাশ অ্যাবাউট 4,500 টনস অফ সলিড ওয়েস্ট এভরিডে, 4,500 টন কঠিন বর্জ্য এই শহর কি করে? উৎপাদন করে বা নিষ্কাশন করে। 4,500 টন ময়লা আবর্জনা সেটা এই নদীতেই ফেলা হয় বেশিরভাগ। সো দেখো কারেক্ট অ্যান্সারটা এখানে দেওয়া আছে, প্রত্যেকটাই এখানে আমার সাথে মিলে যাবে, কারণ এটা বইয়ের কিন্তু দেওয়া ইয়ে। এরপর আছে সেন্টেন্স মেকিং, এটার মাধ্যমে আমরা শেষ করব। সেন্টেন্স মেকিং এ দেওয়া আছে 5টা ওয়ার্ড, 1 2 3 4, 1 2 3 4 5, 5টা। হেরিটেজ মানে হচ্ছে উত্তরাধিকার, এম্পাওয়ারমেন্ট মানে হলো ক্ষমতায়ন, হসপিটালিটি মানে আতিথেয়তা, ফ্যাসিনেশন মানে মুগ্ধতা, ইন্টিগ্রেট মানে একত্রিত করা। চলো দেখি সেন্টেন্স মেকিং কেমন করেছে। দেখো ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে কিন্তু সেন্টেন্স মেকিং করেছে, খুব বড় করার কিন্তু দরকার নাই। সিম্পল সেন্টেন্স লিখলেও 1 মার্ক, বড় সেন্টেন্স লিখলেও 1 মার্ক। তো কেন পরীক্ষার হলে সময় নষ্ট করব? ছোট ছোট সেন্টেন্স লিখবো, একটু বুদ্ধিমান হতে হবে। হেরিটেজ, দ্য সুন্দরবন ইজ আ ওয়ার্ল্ড হেরিটেজ, সুন্দরবন হচ্ছে বিশ্বের অন্যতম একটা কি বলা যায় যে ঐতিহ্যবাহী জায়গা। হেরিটেজ মানে উত্তরাধিকারও হয়, কিন্তু এখানে উত্তরাধিকার বুঝায়নি আসলে, এখানে হেরিটেজ মানে বুঝাইছে হচ্ছে ঐতিহ্যবাহী স্থান, গ্লোবাল হেরিটেজ বুঝাইছে। ঐতিহ্য, যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ বলছে সেহেতু ঐতিহ্যবাহী স্থানকেই বুঝিয়েছে। আচ্ছা, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, তাহলে উমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন ইজ ভেরি নিড ফর বাংলাদেশ, ইজ ভেরি নিডেড ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য নারীর ক্ষমতায়ন অনেক বেশি জরুরি, কারণ আমাদের দেশে পুরুষের চেয়ে কিন্তু নারীর সংখ্যাই বেশি। হসপিটালিটি, দে ওয়ার গ্ল্যাড বাই দেয়ার হসপিটালিটি, তারা খুশি হয়েছিল তাদের আতিথেয়তায়। ফ্যাসিনেশন মানে মুগ্ধতা, ফ্যাসিনেশন ইজ আ থিং হুইচ ক্যান বি ডেঞ্জার, অর্থাৎ মুগ্ধতা অনেক সময় বিপদও ডেকে আনে। ইন্টিগ্রেট মানে একত্রিত করা, উই শুড ইন্টিগ্রেট অল দ্য নোটস, আমাদের সবগুলো নোটকে একত্রিত করতে হবে। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখো বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলো আমরা মোটামুটি দেখলাম, এবং সেই প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় সেটা নিয়ে আমরা একটা ভালো আইডিয়া পেলাম। সো আশা করছি এইভাবে এই মডেলে লিখলে প্যারাগ্রাফ বলো, সেন্টেন্স মেকিং বলো, উইদাউট ক্লুজ বলো, এক্সপ্লেনেশন বলো, তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।